প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের চ্যানেলের প্রথম ক্লাস, আর আমাদের চ্যানেলে আজকে থেকে নিয়মিত তোমাদেরকে ভিডিও আপলোড দেওয়া হবে। তোমরা আজকে থেকে প্রত্যেকটি ভিডিও এখানে দেখতে পাবে। আর যদি কোনো কারণবশত আমাদের ভিডিও আপলোড দিতে দেরি হয় বা আমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে একটু দেরি হয় তোমাদের ভিডিও আপলোড দিতে, তো তোমরা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো চলো আজকে আমাদের আলোচনায় যাই। আমাদের আজকের প্রথম ক্লাস পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়। তো আমাদের প্রথম অধ্যায়টার নাম কি আমাদের একটু অবশ্যই জানা দরকার। তো আমাদের প্রথম অধ্যায়টির নাম হচ্ছে ভৌত রাশি এবং তার পরিমাপ। তো চলো এবার আমরা আলোচনায় যাই। তো চলো আজকে আমরা আমাদের প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনায় যাই। তো আমি এই অধ্যায় থেকে এতগুলো টপিক সিলেক্ট করছি। তো আমরা প্রত্যেকটা টপিক তোমাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। তো আমাদের টপিকসের প্রথম হচ্ছে আজকে পদার্থবিজ্ঞানের ধারণা। তোমরা অবশ্যই পদার্থবিজ্ঞান সম্পর্কে জানবে, কারণ যেহেতু নবম শ্রেণীতে বা যারা দশম এবং এসএসসি পরীক্ষার্থী অনেকে হয়তো ওই বিষয়টা জানো না। আর যদি জেনে থাকো ভালো, তো যারা জানো না তারাও আরেকবার একটু শুনে নাও। তাহলে পদার্থবিজ্ঞানকে আমি দুটো অংশে বিভক্ত করতে পারি। এক নম্বর হচ্ছে পদার্থ, দুই নম্বর হচ্ছে বিজ্ঞান। একসাথে আমরা করতে পারি পদার্থবিজ্ঞান, তাই না? তো আমরা ইতিমধ্যে গত 8, 7, 6 থেকে আমরা বিজ্ঞান সম্পর্কে ধারণা নিয়ে এসেছি। তারপর আমি তোমাদের বিজ্ঞানের একটা চমৎকার সংজ্ঞা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর বিজ্ঞান কি সেটা জানি, পদার্থ কি সেটাও জানি। তো প্রথমত আসো, পদার্থ কি? পদার্থ হচ্ছে যার ভর আছে, ওজন আছে, বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, এমনকি আরেকটা আমরা বলতে পারি যে সে স্থান দখল করে, তাকে কি বলি আমরা? পদার্থ বলি, তাই না? এবার আসো বিজ্ঞান। বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে পরীক্ষা নিরীক্ষা থেকে লব্ধ বা প্রাপ্ত জ্ঞানকে বিজ্ঞান বলি। তাহলে আমরা একসাথে মিলে করলাম কি? পদার্থ বিজ্ঞান। এবার আসো পদার্থ বিজ্ঞান কি? তো তার আগে আমাদের একটা বিষয় তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে পদার্থ বিজ্ঞানের ইংরেজি নামটা কি? পদার্থ বিজ্ঞানের ইংরেজি নাম হচ্ছে ফিজিক্স। এবার আসো পদার্থ বিজ্ঞানের সংজ্ঞা। পদার্থ বিজ্ঞান আসলে কাকে বলে? পদার্থ বিজ্ঞানের সংজ্ঞা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থ বিজ্ঞান বলে। তো এবার আসো পদার্থ বিজ্ঞানকে আমরা কয়েকটি শ্রেণীতে ভাগ করতে পারি। তো পদার্থ বিজ্ঞানকে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে ক্লাসিক্যাল পদার্থ বিজ্ঞান এবং দুই নাম্বার হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞান। তো ক্লাসিক্যাল পদার্থ বিজ্ঞানের ভিতরে কয়েকটা শাখার নাম আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। এক নাম্বার হচ্ছে তাপ বিজ্ঞান, তড়িৎ বিদ্যা, তাপগতিবিদ্যা, এগুলো সব ক্লাসিক্যাল পদার্থ বিজ্ঞানের ভিতরে, আর ইত্যাদি। এবার আসো আধুনিক পদার্থ বিজ্ঞানের কোন শাখাগুলো আমরা দেখতে পাবো বা জানবো। সেগুলো হচ্ছে আণবিক পদার্থ বিজ্ঞান, নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান ইত্যাদি। এগুলো হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞানের অংশ। তো চলো এবার আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পদার্থ বিজ্ঞানের আসলে উদ্দেশ্য কি সেটা আমাদেরকে জানতে হবে। পদার্থ বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে জানা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা পদার্থ বিজ্ঞানের উদ্দেশ্যকেও কয়েকটা শ্রেণীতে ভাগ করতে পারি। তো শোনো, আমরা পদার্থ বিজ্ঞানের উদ্দেশ্যকে তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা, দুই নম্বর হচ্ছে প্রকৃতির নিয়ম জানা, তিন নম্বর হচ্ছে প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ ঘটানো। তো আমরা ইতিমধ্যে তিনটা উদ্দেশ্যকে জানতে পারলাম। আসলে এবার এই তিনটা যদি তোমাদের সামনে আমি একটু ব্যাখ্যা না করি, তো আমার মনে হয় তোমাদের বুঝতে একটু সমস্যা হবে। তো আসো আমি একটা আলোচনা করি তোমাদের বিস্তারিত। পদার্থ বিজ্ঞানের যে রহস্যটা আমরা উদ্ঘাটন করবো, সেই রহস্যটা কি জিনিস তোমরা ছোট্ট একটা গল্প আমার কাছে শোনো। প্রাচীন চীনে এক রাখাল বালক মেষ চড়াতো। হঠাৎ একদিন সে দেখলো তার লাঠির আগাটা এক জায়গায় বেঁধে গেছে, সেখান থেকে সরছে না। তো তখন সে চিন্তা করলো যে আসলে লাঠিটা কেন সরছে না। তো সেখান থেকে তার একটা কল্পনা হলো যে এটা মনে হয় কোনো একটা আকর্ষণের কাজ হচ্ছে, যে কেউ আমার লাঠিটা কি আসলে টেনে ধরছে। তখন সে চিন্তা করলো যে আসলে এখানে তো আর কেউ নেই, তাহলে আমার লাঠিটা কেন এখান থেকে সরছে না, এখানে কোনো জিন ভূতের কাজ কারবার। মানে তার মনের থেকে অনেক কিছু প্রশ্নের জাগতে শুরু করলো আর কি।
তো ওইখান থেকে সে একটা জিনিস উদ্ভাবন করলো যে চুম্বক। তোমরা অবশ্যই চুম্বক সম্পর্কে জানো যে চুম্বকের আকর্ষণ বিকাশনের একটা ব্যাপার আছে। তো সে ওখান থেকে একটা শাখার নাম তুলে নিয়ে আসলো যে চুম্বক বিদ্যা বা চুম্বক শক্তি, এটা নাম হয়ে গেল। বা আরো আমরা বলতে পারি যে অনেক সময় তোমরা বিগত 8 বা 7 পড়ে এসছো যে চিরুনির সাথে ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করে, এটাও একটা আসলে প্রকৃতির রহস্যের একটা ব্যাপার। তো চিরুনির সাথে যে ছোট ছোট কাগজের টুকরাগুলো আকর্ষণ করছে, এটা হচ্ছে একটা স্থির বিদ্যুতের কারণে হচ্ছে। এটা হলো প্রকৃতির রহস্যকে আমরা উদ্ভাবন করলাম। দ্বিতীয় যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রকৃতির নিয়ম আমাদের জানতে হবে বা প্রকৃতির নিয়ম জানা। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আসো প্রকৃতির নিয়মটা আসলে কি। আচ্ছা, আমি যদি বলি কোনো একজন স্টুডেন্টকে, রহিম তুমি একটা বল উপরের দিকে চেলে দাও, আচ্ছা বলটা কি সারাক্ষণ উপরে যেতে থাকবে? কোনো এক সময় দেখবে সেই বলটা কিন্তু নিচে পড়বে আবার। এবার আমরা প্রশ্ন করবো যে কেন বলটা নিচে পড়ছে। বা তোমরা একটা গল্প শুনেছো, নিউটন একদিন আপেল গাছ তলায় বসে একটা বই পড়ছিল, হঠাৎ দেখলো তার মাথার উপরে কি হলো, একটা আপেল এসে পড়লো। তখন সে গবেষণা শুরু করে দিল যে কেন এই আপেলটা আমার মাথার উপরে পড়লো। তো দেখো, এইগুলো আমরা বাস্তব দৃষ্টান্ত থেকে অনেক কিছু জানতে পারি যে আপেলটা কেন পড়লো, একটা বলকে আমি উপরের দিকে ছুড়ে মারলে তা আবার কেন নিচে আসলো। এই নিয়ে বহু বিজ্ঞানী গবেষণা চালিয়েছেন এবং এগুলার প্রত্যেকটির একটি সূত্র এবং বাস্তব প্রমাণ বিজ্ঞানীরা দিয়ে গেছেন। আমরা এগুলো পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, এবার তৃতীয় নম্বরের টপিকসে এসো, যেটা আমরা বলেছিলাম প্রকৃতির নিয়ম জেনে তার প্রযুক্তির বিকাশ ঘটাতে হবে। তাহলে আসলে কেমন? তোমরা সবাই একজন বিজ্ঞানীর নাম হয়তো শুনেছো বা শুনে থাকবে, তার নাম হচ্ছে কি? বিজ্ঞানী আইনস্টাইন। তিনি ছোট্ট একটা সূত্র আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়ে গেল। তোমরা কি জানো সবাই সেই সূত্রটা কি? হ্যাঁ, যদি না জেনে থাকো আমি অবশ্যই বলে দেব। সূত্রটা হচ্ছে E সমান mc²। অর্থাৎ এই সূত্রটার বাংলা প্রকাশ যদি আমি করি, উনি E হচ্ছে এনার্জি অর্থাৎ শক্তি, M হচ্ছে ম্যাস ভর, আর C হচ্ছে আলোর বেগ। উনি ভরকে শক্তিতে রূপান্তর করছে। অর্থাৎ সকল জিনিসকে বা যে কোনো বস্তুর ভরকে আমরা শক্তিতে রূপান্তর করতে পারি। আইনস্টাইন একটা চমৎকার একটা সূত্র আবিষ্কার করে দিলেন। এবার দেখা যাক আসলে তার সূত্রটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি, তাই না? দেখো, আজকের আমাদের বাংলাদেশে তোমরা সবাই জানো যে পাবনার রূপপুরে একটা নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হতে যাচ্ছে। সবাই জানো না? অবশ্যই জানো। এখন এই বিদ্যুৎ কেন্দ্রের রহস্য কি? যখন এই বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপন হবে, আমরা কি অনেক লোডশেডিং এর হাত থেকে বাঁচতে পারবো বা আমাদের মিল কলকারখানার আরো উন্নতি হবে। তাহলে কি এটা আমাদের পদার্থবিজ্ঞানে একটা গুরুত্বপূর্ণ অবদান না? বা আমরা প্রযুক্তিতে রূপান্তর করতে পারলাম না? অবশ্যই তোমরা জেনে আরো খুশি হবে যে দেখো, শুধু পদার্থবিজ্ঞান যে আমাদের উপকার করে তাই কিন্তু না, আমাদের ক্ষতিও করে। দেখো, নাসার বিজ্ঞানীরা যে নিউক্লিয়ার বোমা তৈরি করছিল, এই বোমা নিমিষের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলতে পেরেছিল বা মারা সম্ভব। তাই আমি বলবো পদার্থবিজ্ঞান শুধু আমাদের উপকার করে না, অপকারও করে। তবে যদি আমাদের উপকারের ভাগটা বেশি কাজে লাগাই, উপকারী হবে। তো আমরা পরবর্তী টপিকসে যাব। তো বিরাট শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এবার দ্বিতীয় নাম্বার টপিকসে যাই। আমাদের দ্বিতীয় নাম্বার টপিকসটি হচ্ছে ভৌত রাশি ও তার পরিমাপ। এখন আমাদেরকে জানতে হবে আসলে রাশিটা কি জিনিস, তাই না? সত্য মনে প্রশ্ন জানতে হবে না? তো আসলে রাশির সংজ্ঞাটা আমি প্রাথমিকভাবে আগেই দিয়ে দিই তোমাদের কাছে। রাশি হচ্ছে ভৌত জগতে, বাস্তব জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটাই হচ্ছে রাশি। একটা উদাহরণ দিয়ে দিই। মনে করো তোমার বাসার থেকে তোমার স্কুলের দূরত্ব 4 কিলোমিটার, এটা একটা রাশি। বা তুমি বাজারে চাউল কিনতে গেলে তুমি 1 কেজি চাউল কিনে নিয়ে এসে, এটা একটা রাশি, ইত্যাদি। এবার আসো, রাশি কি আমরা প্রধানত দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে মৌলিক রাশি, 2 নাম্বার হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি। এবার আসো, আসলে মৌলিক রাশিটা কি তার কয়েকটা উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরবো। মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, তাকে আমরা মৌলিক রাশি বলবো। উদাহরণ বলতে পারি দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। এবার আসো যৌগিক বা লব্ধ রাশি কি? যৌগিক বা মানে যৌগিক রাশি আর একটা নাম হচ্ছে লব্ধ রাশি। তোমাদের অনেক কোশ্চেন পড়ে পরীক্ষার সময় যে মৌলিক যৌগিক রাশি কি পারলো, কিন্তু লব্ধ রাশি বলে পারতেছো না। আসলে যৌগিক যে জিনিস, লব্ধ একই জিনিস। যৌগিক বা লব্ধ রাশির সংজ্ঞা আমি বলছি, তোমরা শোনো। যে সকল রাশি মৌলিক রাশির উপর অর্থাৎ মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায়, তাকে হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি বলে। কেমন? উদাহরণ দিই। আমরা সবাই সপ্তম এবং অষ্টম শ্রেণীতে বল সম্পর্কে জেনেছি, ত্বরণ সম্পর্কে জেনেছি। তো এখানে বল একটি লব্ধ রাশি, ত্বরণ একটি লব্ধ রাশি। কারণ একে যদি আমি ভাঙি
তোমরা অবশ্যই জানো যে বলকে যদি আমি ভাঙি কি পাই বলো তো? বল হচ্ছে ভর গুণ ত্বরণ, অর্থাৎ ভর দেখো একটা মৌলিক রাশিতে চলে গেছে। এটা আমরা একটু পরে তোমাদের একটা ছকে দেখাবো, ছকটির ভিতরে তোমরা বিস্তারিত আরো দেখতে পাবে। তো বল সমান ভর গুণ ত্বরণ, তো ভর পেলাম, আবার ত্বরণ সমান আমরা জানি বেগ বাই সময়, বা আরেকটা বলতে পারে ত্বরণ সমান দূরত্ব বাই সময় স্কয়ার। অর্থাৎ এই যে আমি তিনটা রাশি এখানে এখন নিয়ে আসলাম, তিনটাই মৌলিক রাশি হয়ে গেছে। অর্থাৎ আমি বলতে পারি যে বলটি পুরো কিন্তু মৌলিক রাশির উপর ডিপেন্ড করে আমরা মৌলিক রাশি থেকে নিয়ে আসলাম। সুতরাং তোমরা এখানে একটা ছক দেখতে পাচ্ছ, এই ছকটিতে আমাদের 7টি মৌলিক রাশির বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে। এখানে 3টা ভাগে আমি ছকটিকে কোটেশন করেছি। 1 নাম্বার হচ্ছে রাশির নাম, 2 নাম্বার হচ্ছে প্রতীক, 3 নাম্বার হচ্ছে তার একক। প্রথমত দেখো ভর আমি লিখেছি বাংলায়, ভরের প্রতীক হচ্ছে আমরা এম লিখি, তাই ভরের একক হচ্ছে কিলোগ্রাম। আর একটা দেখতে পাচ্ছ দৈর্ঘ্য, দৈর্ঘ্যের প্রতীক হচ্ছে এল, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ইত্যাদি বাকিগুলো তোমরা ছকে দেখতে পাচ্ছ। তো ঠিক আছে, আমরা এবার পরের টপিকসে যাই। তো চলো আমরা এবার 3য় নাম্বার টপিকসে চলে যাই। আমাদের 3য় নাম্বার টপিকস হচ্ছে উপসর্গ, তার বাংলা নাম হচ্ছে, উপসর্গ বাংলা নাম না, উপসর্গের আরেকটা নাম হচ্ছে গুণিতক। তো আসলে আমাদেরকে জানতে হবে উপসর্গটা কি জিনিস। আমরা দেখ অনেক রোগের উপসর্গ বলে থাকি, যে ঘা ফোলা আমাদের শরীরে অনেক সময় দেখো যে বিভিন্ন সিমটম আমরা লক্ষ্য করি, এগুলোকে আমরা বলি উপসর্গ। আসলে পদার্থ বিজ্ঞানের ভাষায় উপসর্গ হচ্ছে এমন একটা জিনিস যে দেখো আমরা কিন্তু এই বিশাল পৃথিবীর আকার আকৃতি পরিমাপ করতে পারি, আমরা একটা ক্ষুদ্র জিনিসও পরিমাপ করতে পারি। তো এই বৃহৎ জিনিসকে পরিমাপ করার জন্য আমরা ছোট্ট একটা মান নির্ভর করে থাকি। তোমরা জানো কত ক্ষুদ্রতম করতে পারি। যদি একটা সময়ের এককে আমরা বলি যে সময়ের একক হচ্ছে সেকেন্ড, কিন্তু আমি যদি বলি সময়কে যদি আরো ছোট কোটেশনে আনা যায়, যেমন ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড আছে না, তো এগুলো আমরা পরবর্তী শ্রেণীতে আরো জানবো। তো এখন যেটা আমাদের টপিকসে উপসর্গ বা গুণিতক, এটা হচ্ছে যে অনেক বড় একটা জিনিসকে আমরা ছোট আকারে লেখা। তো এই উপসর্গকে আমরা এখানে দেখো তোমরা একটা ছক দেখতে পাচ্ছ, 2টা ছক আমি এখানে আলাদা করে দেখাচ্ছি। 1 নম্বর ছক হচ্ছে আমাদের দেখো এখানে ডেকা, হেক্সা, কিলো, মেগা, এভাবে একদম সিরিয়াল দিয়ে দেখা আছে। দেখো প্রত্যেকটি সংখ্যার মাথায় আমরা বৈজ্ঞানিক ভাবে লিখছি। তোমরা এটা অবশ্যই সাধারণ গণিত 4.1 এবং 2 সূচক ও লগারিদম অধ্যায় থেকে আরো বিস্তারিত জানতে পারবে। তো এখানে যে মূল বিষয়টা হচ্ছে দেখো আমি 10 এর পাওয়ার করেছি 1, তারপর 10 এর পাওয়ার করেছি দেখো 2, তারপর 3, এভাবে দেখো আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ আমি যদি তোমাকে একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করে দিই যে 1000 লিখলাম, কিন্তু 1000 যদি না লিখে আমি 10 এর মাথায় যদি একটা 3 দিয়ে দিই, অর্থাৎ 10 এর 3 মানে কি 1000, অর্থাৎ আমি 1000 কে না লিখে আমরা 10 এর কিউব দিয়ে এটা প্রকাশ করতে পারি। তো উপসর্গের সিস্টেমটা হচ্ছে এটাই। তো আরো একটা ছকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ডেসি, সেন্টি, মিলি, সেগুলো দেখো পাওয়ারের ওখানে লেখা আছে 10 এর পাওয়ার -1, 10 এর পাওয়ার -2, এভাবে দেখো ক্রমান্বয়ে দেওয়া আছে। তো দুই সবগুলো থেকে তোমরা আরো বিস্তারিত সবগুলো দেখে নেবে এবং এখান থেকে সুন্দর করে নোট করে পড়বে, কারণ এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমাদের এবারের টপিকস হচ্ছে টপিকস 4। টপিকসের নাম হচ্ছে মাত্রা। আসলে কি দেখো, মাত্রা না আমরা সবাই কম বেশি বেঙ্গলিতে বা বাংলায় পড়ে এসেছি যে অনেক অক্ষরের মাথায় কিন্তু একটা দাগ দেওয়া থাকে বা মাত্রা সেগুলো বলে থাকে, কিন্তু আসলে কি ফিজিক্সের মাত্রা ওই মাত্রা কি এক? কি একটু প্রশ্ন জাগে না তোমাদের সবাই? তো আসলে ফিজিক্সের মাত্রাটা আসলে কি? আমাদের ফিজিক্সের মাত্রায় যেটা বলা হচ্ছে, মাত্রা হচ্ছে কোনো ভৌত রাশিতে, যেহেতু আমরা ভৌত রাশি কিন্তু আগের টপিকস আলোচনা করে গেছি, তোমরা সেখান থেকে অবশ্যই ক্লিয়ার হয়েছো। তো এখন যেটা হচ্ছে কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে ওই রাশিটির মাত্রা বলে। এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার আমাদের সূচক কি? হ্যাঁ, সূচক কি তোমরা আরো বিস্তারিত জানবে সাধারণ গণিত 4.1 এবং 2 অনুসরণ, অর্থাৎ সূচক আর লগারিদম, ওখানে একটা অধ্যায় আলোচনা করা আছে, তোমরা ওই অধ্যায় থেকে বিস্তারিত আরো সুন্দরভাবে জেনে নেবে। তো ঠিক আছে, আমি তোমাদের এখানে ব্যাখ্যা অবশ্যই করে দেবো, যেহেতু ম্যাথের বিষয় এটা। তো মাত্রা আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা যে 7টা মৌলিক রাশি, তোমরা গত যে চার্টে তোমাদেরকে আমি দেখিয়েছি যে 7টা মৌলিক রাশি, তাদের প্রত্যেকটির মাত্রা আমি এখানে দেখো লিপিবদ্ধ করছি। এই 7টি মাত্রা তোমরা অবশ্যই জানবে, কারণ এই 7টি রাশির মাত্রা আমাদের নিয়ে আমাদের বাকি প্রত্যেকটা লব্ধ রাশির আমরা মাত্রা বের করতে পারবো। তো একটা উদাহরণ দিয়ে তোমাদের পরিষ্কার করে দিই যে আমি যদি বলি যে বেগ, যেহেতু বেগ তোমরা 8ম শ্রেণীতে পড়ে এসছো, বেগ সমান সরণ বাই সময়। অর্থাৎ সরণের মাত্রা কি আর সরণ বাই সময়, অর্থাৎ সরণের মাত্রা কি আর সময়ের মাত্রা কি, এটা আমাদের জানা দরকার, তাই না? এখন
মাত্রা যখন তুমি লিখতে যাও তোমাকে কিছু নিয়ম একটু ফলো করতে হবে। মাত্রা লিখতে গেলে তোমাকে অবশ্যই মাত্রার প্রত্যেকটি অক্ষর ইংরেজি অক্ষরের বড় হাতের অক্ষর হতে হবে। দ্বিতীয়টি হচ্ছে মাত্রাকে তোমাকে তৃতীয় বন্ধনী দ্বারা তোমাকে আবদ্ধ করতে হবে। এই দুটা জিনিস অবশ্যই তোমরা মাথায় রাখবে, কারণ অনেক সময় এমসিকিউর ভিতরে এটা কিন্তু উঠে আসে যে মাত্রায় কোন হাতের অক্ষর ব্যবহার করা হয়, কোন বন্ধনী ব্যবহার করা হয়, অবশ্যই আমাদের জানা দরকার। আমরা প্রত্যেকটা টপিক্সের প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে জানবো। এবার আসো, আমি যে উদাহরণটা দিয়েছিলাম তোমাদের যে বেগ সমান হচ্ছে স্মরণ বাই সময়। তোমরা আমার চার্টে দেখতেই পাচ্ছ যে স্মরণ বা দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল এবং সময়ের মাত্রা হচ্ছে টি। এবার এখানে যে সূচকের কথাটা তোমাদের বলেছিলাম এল ভাগ টি, অর্থাৎ সূচকের নিয়ম অনুসারে যখন টিটা নিচের থেকে উপরে উঠে যায়, টির মাথায় কিছু নেই মানে কত আছে, 1 আছে। এই 1টা যখন উপরে উঠে যাবে -1 হয়ে যাবে, অর্থাৎ 8t ইনভার্স -1। এটা হচ্ছে আমাদের কার মাত্রা, বেগের মাত্রা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এবার পঞ্চম নাম্বার টপিকসে আলোচনায় যাই। পঞ্চম নাম্বার টপিক হচ্ছে আমাদের পরিমাপক যন্ত্রপাতি। তোমরা অবশ্যই জেনে খুশি হবে যে আসলে পরিমাপ করতে গেলে কিছু কিন্তু যন্ত্রপাতি আসলে লাগে। স্বাভাবিক তোমরা দেখো এখন তো অবশ্য আমাদের ডিজিটাল ব্যালেন্স তৈরি হয়েছে, কিন্তু কিছুদিন আগেও কিন্তু আমাদের এই ডিজিটাল ব্যালেন্স ছিল না। তখন আমাদের একজন মুদি দোকানদার বা ব্যবসায়িক সে কিন্তু এটা দাড়িপাল্লা বলতাম আমরা নিকটিকে, দাড়িপাল্লা গ্রাম বাংলার ভাষায়। তো সেই দাড়িপাল্লায় কিন্তু আমরা বাটখারা গ্রাম এগুলো কিন্তু ওজন করার জন্য আমরা ব্যবহার করতাম। তো আজকের আমরা আধুনিক যুগে পদার্পণ করেছি, সেগুলো থেকে আমরা নতুন একটা জগতে যেহেতু পদার্পণ সেটাগুলো নাই। তো আধুনিক হচ্ছে আমাদের পদার্থ বিজ্ঞানের ভাষায় বা পদার্থ বিজ্ঞানের উদ্দেশ্যে কিছু যন্ত্রপাতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ইতিমধ্যে। তোমরা জেনে খুশি হবে আরো যে সেই যন্ত্রপাতিগুলো হচ্ছে 1 নাম্বার স্কেল। সবাই তোমরা তো জানো যে স্কেলটা আসলে কি। আমাদের প্রত্যেকের জ্যামিতি বক্সে বা পাশাপাশি আমরা ম্যাক্সিমাম সময় তোমাদের মার্জিন কাটার জন্য বা জ্যামিতি আঁকার জন্য এই স্কেলটা তোমরা ব্যবহার করে থাকো। তো এখানে স্কেল দেখতে পাচ্ছ তোমরা, একটা ছবি, স্কেলের ছবি। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে স্লাইড ক্যালিপাস। এটা হচ্ছে তোমাদের আগে কোনোদিন নাম শুনেছো কিনা আমি জানি না, তোমরা এখন স্লাইড ক্যালিপাসটা দেখতে পাচ্ছ। তৃতীয় নাম্বারে বলবো স্ক্রু গেজ। এটাও তোমাদের অবশ্য নতুন, তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ স্ক্রু গেজ। আর চতুর্থ নাম্বার হচ্ছে স্টপ ওয়াচ বা থামা ঘড়ি, যেটাকে আমরা বলে থাকি। আর পঞ্চম নাম্বার হচ্ছে নিক্তি, যেটাকে আমরা ব্যালেন্স বলে থাকি। তো শোনো, তোমাদের আরো একটা জিনিসকে আমি আহ্বান করব, সেটা হচ্ছে আমরা এই যে টপিকটা আলোচনা করলাম যে পরিমাপক যন্ত্রপাতি, এর উপর আমাদের গাণিতিক ব্যাখ্যা আছে। তোমরা অবশ্যই আমাদের গাণিতিক অংশের ভিডিও তোমরা দেখে ওখানে দেখতে পাবে যে প্রত্যেকটা গাণিতিক অংশের পার্ট বাই পার্ট আমি আলোচনা করে দেব। সেখানে আমরা এখানকার যে যন্ত্রপাতিগুলোর নাম তোমাদের সামনে তুলে ধরলাম, এই যন্ত্রপাতিগুলোর পরিচয় আরো বিস্তারিত দিব, বা সেখানে কিভাবে গণিতগুলো সলিউশন করতে সেগুলো করে দেবো। আরেকটা বিষয়, আমি প্রথম অধ্যায় থেকে তোমাদের কিছু জিনিসকে আমি হাইড করছি, যে প্রথম অধ্যায় কিন্তু আসলে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে আসলে প্রত্যেকটা সাবজেক্টে দেখো তোমাদের কিন্তু জনক আছে, কিন্তু আসলে এই পদার্থবিজ্ঞানের জনক কি তোমরা কি জানো? আসলে পদার্থবিজ্ঞানের অ্যাপ্রোপ্রিয়েটলি কোনো জনক কিন্তু নাই, কারণ পদার্থবিজ্ঞান অনেকগুলো সাইট নিয়ে উঠে এসেছে। তো এক এক সাইটে এক এক বিজ্ঞানীর অবদান। তো এখানে এই প্রথম অধ্যায়ে যে জিনিসটা আমি হাইড করছি, অনেক বিজ্ঞানীর ইতিহাস, তাদের পরিচয়, তাদের আবিষ্কার, সেগুলো তোমরা একটু বিস্তারিত পড়ে নেবে বোর্ড বই থেকে। আর বিজ্ঞানীদের সংক্ষিপ্ত পরিচয় তোমাদের আমি একটা চার্ট করেছি, সেই চার্টে তোমরা জানতে পারবে বা দেখতে পারবে। তো আমার এই চার্টটি দেখার জন্য তোমরা আমার ফেসবুক পেজে দেখবে যে এখানে প্রত্যেকটা বিজ্ঞানীর জীবনী, তাদের কর্মকাণ্ডগুলো, তাদের কি আবিষ্কার, তাদের কি ফল, সেগুলো তোমরা ভালোভাবে সব দেখতে পাবে। তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকো। আজকে আমরা আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম ক্লাস থেকে এখানেই বেসিক যে থিওরিক্যাল বেসিক এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।